এই সুতাগুলো একসময় ছিল সাধারণ প্লাস্টিকের বোতল, আর এখন সেগুলোই রূপ নিচ্ছে পলিয়েস্টারে কাপড়ে। যে কাপড় দিয়ে তৈরি হয় আমাদের অর্ধেকেরও বেশি পোশাক। বড় বড় ফ্যাশন ব্র্যান্ড এখন পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি পলিয়েস্টার বেশি ব্যবহার করছে এবং একে টেকসই বলে প্রচার করছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের পোশাকের এত বড় অংশ প্লাস্টিক দিয়ে তৈরি কেন? আর কিভাবে প্লাস্টিক বোতল পোশাকে পরিণত হয়? চলুন প্লাস্টিক বোতলের এই জার্নিটা আমরা দেখে নিই। বিশ্বে প্রতি বছর প্রায় 600 বিলিয়ন প্লাস্টিক বোতল তৈরি হয়, কিন্তু বেশিরভাগই পুনর্ব্যবহৃত হয় না। বর্জ্য সংগ্রহকারীরা বোতল সংগ্রহ করে বাছাই কেন্দ্রে জমা দেয়। সেখান থেকে প্রতি মাসে প্রায় 900 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য কেনা হয়। তবে মূল লক্ষ্য থাকে পিইটি, পলিইথিলিন টেরেফথ্যালেট, যা সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাস্টিকের একটি ধরন। কারখানায় প্রথমে বোতল থেকে ঢাকনা, লেবেল ও আঠা আলাদা করা হয়, কারণ অন্য প্লাস্টিক মিশে গেলে চূড়ান্ত পণ্যের মান নষ্ট হতে পারে। উন্নত মেশিন ও সেন্সর দিয়ে পিইটি আলাদা করা হয়। বোতলের ঢাকনা সাধারণত অন্য ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি, সেগুলো অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। বোতল ধোয়ার সময় যে ময়লা ও বালি বের হয় তা ছাইয়ের সঙ্গে মিশিয়ে ইট তৈরি করা হয়। এরপর বোতলগুলো ছোট ছোট টুকরো বা ফ্লেকে ভেঙে ফেলা হয়, ছেঁকে বড় টুকরো বাদ দেওয়া হয়। পরে পানি ভর্তি ট্যাঙ্কে নেওয়া হয়। এখানে আসল পিইটি নিচে ডুবে যায় আর অন্য প্লাস্টিক ওপরে ভেসে ওঠে। এরপর বারবার ধুয়ে পুরোপুরি পরিষ্কার করা হয়। শেষ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ ফ্লেক পাওয়া যায়। এবার এগুলোকে ফাইবারে রূপান্তর করা হয়। পিইটি আর পলিয়েস্টার আসলে একই ধরনের উপাদান। এর দীর্ঘ অনুকাঠামো একে হালকা, নমনীয় ও শক্ত করে তোলে। প্লাস্টিক গলিয়ে তার সঙ্গে রং মেশানো হয়। একে বলা হয় ডোপ ডাইং। এরপর গলিত পদার্থ একটি ধাতব পাতের ছোট ছোট ছিদ্র দিয়ে বের করা হয়, যেখান থেকে সূক্ষ্ম তন্তু তৈরি হয়। এই পদ্ধতিতে রং করার জন্য অতিরিক্ত পানি লাগে না। বর্তমানে প্রায় 200 ধরনের রঙের ফাইবার তৈরি করা হয়। ফাইবারগুলো ঠান্ডা করে টানা হয়, রোলারের মাধ্যমে লম্বা করা হয় এবং স্ট্যাটিক বিদ্যুৎ এড়াতে হালকা লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়। পরে ঢেউ খেলানো আকার দেওয়া হয় যাতে তুলোর মতো অন্য তন্তুর সঙ্গে সহজে মেশানো যায়। শেষে নির্দিষ্ট আকারে কেটে বেল বানিয়ে অন্য কারখানায় পাঠানো হয়। সেখানে ফাইবার থেকে সুতো তৈরি হয়। বিভিন্ন মেশিনের সাহায্যে আঁচড়ানো, টানা ও পাক দিয়ে সুতো বানানো হয়। সেই সুতো দিয়ে কাপড় বোনা হয়। কাপড়ে কোনো ত্রুটি থাকলে তা চিহ্নিত করে আলাদা করা হয় এবং সেগুলো আবার রিসাইকেল করা হয়। ডিজাইন প্রিন্ট করতে তাপ ও চাপ ব্যবহার করে রং সরাসরি কাপড়ে বসানো হয়। তবে পুনর্ব্যবহৃত পলিয়েস্টারই পুরো সমাধান নয়। সিনথেটিক কাপড় ধোয়ার সময় ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক পানিতে মিশে যায়, যা পরিবেশের ক্ষতি করে। এছাড়া পলিয়েস্টার প্রায়ই তুলো বা অন্য তন্তুর সঙ্গে মেশানো থাকে, যা আলাদা করা কঠিন। বর্তমানে 1%-এরও কম পুরনো কাপড় নতুন কাপড়ে রূপান্তরিত হয়। HMM এবং একটি গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে এমন একটি মেশিন তৈরি করেছে যা 3 দিনে পুরনো পোশাক থেকে নতুন পোশাক বানাতে পারে। তবুও বড় চ্যালেঞ্জ হলো এই প্রযুক্তিকে বড় পরিসরে ব্যবহার করা, কারণ নতুন পলিয়েস্টার তৈরি এখনও সস্তা। 2030-এর মধ্যে সিনথেটিক ফাইবার পুরো টেক্সটাইল উৎপাদনের প্রায় 3/4 হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুনর্ব্যবহৃত পলিয়েস্টার নতুন পলিয়েস্টারের তুলনায় প্রায় 70% কম কার্বন নিঃসরণ করে। কিছু বিশেষজ্ঞ মনে করেন বোতলকে আবার বোতলে রিসাইকেল করা ভালো, কারণ সেটি অনেকবার করা যায়। কিন্তু যেহেতু 10%-এরও কম প্লাস্টিক রিসাইক্লিং কেন্দ্রে পৌঁছায়, তাই যতটা সম্ভব প্লাস্টিক পুনর্ব্যবহার করাই এখন বড় লক্ষ্য। এটাই টেকসই ভবিষ্যতের সময়। একটি প্লাস্টিক বোতলের যাত্রা ডাস্টবিন থেকে আলমারি পর্যন্ত, হয়তো পরিবেশ রক্ষার লড়াইয়ে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।